রাত্রি তখন প্রায় 12টা হবে। গোল টেবিলের একপাশে বসে গভীর চিন্তায় মগ্ন তিনজন ব্যক্তি, সর্দার বল্লভভাই প্যাটেল, ভিপি মেনন আর লর্ড মাউন্ট ব্যাটেন। আর মাত্র কয়েকদিন পরেই ভারত স্বাধীন হবে, কিন্তু সেই স্বাধীনতা যাবে কার হাতে? ব্রিটিশ সরকার শেষ কামড়টা দিয়েছে কৌশলী দাবার চাল। তারা স্পষ্ট জানিয়েছে ভারতকে তারা অবশ্যই স্বাধীনতা দেবে, কিন্তু প্রিন্সলি স্টেটগুলোকে ভারত বা পাকিস্তানে যোগ দিতে বাধ্য করবে না। তারা ইচ্ছে হলে স্বাধীন থাকতেও পারে। ভারত গড়ে ওঠার আগেই এমন প্রশ্নের মুখে পড়ল তার অস্তিত্ব। এবার গোল টেবিলের একপাশ থেকে কঠিন কণ্ঠে সর্দার প্যাটেল বললেন, দেশের একতা রক্ষা করতে আমি সব রকমের পন্থাই নেব। প্যাটেলের এই কথা লর্ড মাউন্ট ব্যাটেনকে চিন্তায় ফেলে দিল। তার কাছে কোনো কিছু নিয়েই এত সহজে পার পাওয়া যায় না। তবে কি করতে চলেছে প্যাটেল, সেটাই সবার চিন্তার বিষয় ছিল। প্যাটেলের দৃঢ়তা দেখে মনে হয় খুশি হলেন ভিপি মেনন। নিজের বই ইন্টিগ্রেশন অফ ইন্ডিয়ান স্টেটস, সেখানে সেই রাত্রির কথা এভাবেই বর্ণনা করেছিলেন মেনন। আজকে আমরা জানবো স্বাধীনতার আগে ভারতের সামনে সব থেকে বড় সমস্যা এই প্রিন্সলি স্টেটগুলোকে ভারতের অন্তর্ভুক্তি নিয়ে। কিভাবে সর্দার প্যাটেল সেই স্টেটগুলোকে ভারতের মধ্যে এনেছিলেন, যা আজও একটা গর্বের বিষয়। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। এখানে একটা জিনিস আপনাদের বুঝতে হবে, ভারত কিন্তু একটা সময় পর্যন্ত গোটা কোনো দেশ ছিল না। মানে সেই অর্থে প্রত্যেকটা প্রভিন্স আলাদা আলাদা রাজ্য, সেখানে রাজরাজাদের শাসন চলতো, হিন্দু বলুন মুসলমান বলুন। ব্রিটিশরা আসার আগে পর্যন্ত ভারতের বিভিন্ন প্রভিন্স এভাবে বিভক্ত ছিল। ব্রিটিশরা আসার পর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ার পর সেখানে ধীরে ধীরে একটা দেশের ছবি পরিষ্কার হয়। সেখানে 1947 সালে ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে গেল, তখন এই রাজন্য শাসিত রাজ্যগুলোর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গেল টানাপোড়েন। বড় বড় রাজ্যের রাজারা স্বাধীনতার স্বপ্ন দেখতে শুরু করে দিল। তারা কি ভাবলো? তারা ভাবলো যে এই সুযোগে যদি নিজেরাই রাজা হয়ে বসা যায়, স্বাধীন গণতান্ত্রিক ভারতে থাকলে তো সেটা হবে না। তাই তারা সুযোগ বুঝে শুরু করে দিল দর কষাকষি। এদের লোভকে উস্কে দিয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি। 20 ফেব্রুয়ারি 1947 সালে সেই ভয়ঙ্কর ভাষণ, যেখানে তিনি ঘোষণা করেছিলেন ব্রিটিশরা ভারতের ক্ষমতা ভারতের কোনো রাজনৈতিক সরকারের হাতেই তুলে দিতে চায় না। কারণ তারা চায় যাদের হাত থেকে তারা ক্ষমতা নিয়েছিল সেই রাজাদের হাতেই ক্ষমতা তুলে দেবে। ব্রিটিশ জানতো রাজা, জমিদার, নবাব, রায় বাহাদুরদের দল তাদের পোশাক গোলাম, আর এদের ভিড়িয়ে দিতে পারলে স্বাধীনতার নামে পেছন থেকে ভারতকে তারাই শাসন করবে। বেশ, কেল্লা ফতে। এদিকে এমন সুযোগ পেয়ে লোভে চোখ চকচক করে উঠেছে মোহাম্মদ আলী জিন্নার। সেও তো তার সেই লোভ আর স্বার্থের ঝুলি নিয়েই আসরে নেমে পড়েছিল। এই তো সুযোগ ভারতকে আরো ছোট ছোট ভাগে ভেঙে দেওয়ার। তাই তিনি বিভিন্ন রাজা আর নবাবদের লোভ দেখাতে লাগলেন, আপনারা পাকিস্তানে যোগ দিলেই আপনাদের আমি দেব অনেক সুযোগ সুবিধা। নিজেদের রাজত্ব বজায় রেখে আরাম করে থাকতে পারবেন, নিজেদের সেনাবাহিনী থাকবে, একাধিক রানী নিয়ে মজমস্তি করে জীবন কাটাবেন। এই অফারে নবাব আর রাজাদেরও চোখ কিন্তু লোভে একেবারে চকচক করে উঠেছিল। 18 জুন 1947 জিন্না ঘোষণা করলেন প্রকাশ্যে এই রাজ্যগুলো ভারতে না থেকে স্বাধীন থাকলে তারা অনেক বেশি লাভবান হবে। অবস্থা বেগতিক দেখে ভারতীয় জাতীয়তাবাদীদের মনে চিন্তার মেঘ ঘনিয়ে এলো। তাদের স্বাধীন দেশ ভারতবর্ষ কয়েকটা অপদার্থ রাজা আর নবাবের খেয়ালে চলবে, কিভাবে সেটা মানবেন তারা? এই অবস্থায় শত শত ছোট বড় স্বাধীন রাষ্ট্র গোটা দেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থেকে মুক্ত ভারতের একতাকে বিপন্ন করে তুলবে। কংগ্রেসের জাতীয়তাবাদী নেতারা বিভিন্ন রাজ্যের স্বাধীন হবার ভয়ঙ্কর ভাবনাকে অগ্রাহ্য করলেন। তারা বারবার বললেন যে রাজন্য শাসিত রাজ্যগুলো কোনোভাবেই স্বাধীন থাকতে পারে না। জয়প্রকাশ নারায়ণ, রামমোহন লোহিয়ার মতন সোশ্যালিস্ট নেতারাও অখণ্ড ভারতের পক্ষে সওয়াল শুরু করে দিলেন। এইসব রাজা নবাবদের স্বাধীন রাজ্য মানে কৃষকদের উপর অত্যাচার, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার শেষ হয়ে যাবে। 27 জুন 1947 সাল সর্দার প্যাটেল স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব ও নবগঠিত রাজ্য বিভাগের অতিরিক্ত ভার একরকম প্রায় জোর করেই হাতে নিলেন। তিনি কিছুদিন ধরেই দেখছিলেন যে নেহেরু তার গা ছাড়া মনোভাব। প্যাটেল বুঝতে পেরেছিলেন না, কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। এদিকে কংগ্রেসের বিভিন্ন প্রদেশের নেতারা বারবার দিল্লিতে এসে প্যাটেলের কাছে দাবি জানাচ্ছিলেন, কিছু একটা করুন। প্যাটেল নামলেন আসরে। ভিপি মেনন হলেন তার সচিব। রাজ্যগুলোর রাজা আর নবাবদের জেদিপনা যে ভারতের ঐক্যের আর অখণ্ডতার পক্ষে বড় বিপদ, সেটা কিন্তু প্যাটেল সেদিনই বুঝতে পেরেছিলেন এবং বিভিন্ন নেতাদের এ বিষয়ে তিনি জানিয়েছিলেন। মেনন তার বইয়ে লিখে গেছেন, একদিন প্যাটেল মেননকে বলেছিলেন, এই পরিস্থিতির মধ্যে গভীর বিপদ লুকিয়ে রয়েছে। যেভাবেই হোক ভবিষ্যৎ ভারতের কথা ভেবে আমাদের এখনই এই সব বিষের চারাগুলোকে উপড়ে ফেলতে হবে। প্রথম পদক্ষেপ হিসেবে সেই সব শাসকদের কাছে একটি আবেদন পাঠালেন যাদের রাজ্য এলাকা ভারতের অন্তর্ভুক্ত। সেই আবেদনে বলা হলো যে 3টি ব্যাপারে ভারত এবং ওইসব রাজ্যগুলোর স্বার্থ এক। সেই 3টি বিষয় তারা ভারতের মধ্যে আসুক। কি ছিল সেই 3টি বিষয়? 1 ছিল বৈদেশিক সম্পর্ক, 2 ছিল প্রতিরক্ষা, আর 3 ছিল যোগাযোগ ব্যবস্থা।
প্যাটেল শুধু আবেদন করে বসেছিলেন এমনটা কিন্তু নয়, সঙ্গে একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়েছিলেন। লর্ড মাউন্টব্যাটেন তার ডায়েরিতে এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন, প্যাটেলের ভূমিকা প্রথম থেকেই ছিল আক্রমণাত্মক। তিনি কিছুতেই একটি রাজ্যকেও ভারতের হাতছাড়া হতে দিতে রাজি ছিলেন না। ভিপি মেনন তার বইয়ে লিখেছেন, প্যাটেল কৌশলে একটা হুমকিও তার চিঠিতে দিয়েছিলেন। তিনি বলেন, রাজ্যগুলির ধৈর্যহারা জনগণকে তিনি সামনে রাখতে পারবেন না। 15ই আগস্টের পর সরকারের শর্তগুলি আরও কঠিন হয়ে দাঁড়াবে। রাজ্যগুলোর ভেতরের মানুষ রাজা এবং নবাবদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করল। 1947 সালের এপ্রিল মাসে সংবিধান সভায় কয়েকটা রাজ্য ভারতে যোগ দিল। এদিকে ত্রিবাঙ্কুর, ভোপাল আর হায়দ্রাবাদ নিজেদের স্বাধীন বলেই ঘোষণা করে দিল। প্যাটেলের দৃঢ়তার কাছে কিন্তু এক এক করে সবাই হার মানতে শুরু করেছিল। বিভিন্ন রকমের কৌশলে বাজিমাত করেছিলেন সর্দার প্যাটেল। অধিকাংশ রাজ্য 15ই আগস্ট 1947-এর মধ্যেই ভারতের অঙ্গীভূত হয়েছিল, কিন্তু জুনাগড়, জম্মু কাশ্মীর, হায়দ্রাবাদ তখনও বেঁকে বসে রইল। প্রথমে ত্রিবাঙ্কুরের রাজাকে শায়েস্ত করলেন প্যাটেল। পশ্চিমবঙ্গের বর্তমান অন্তর্ভুক্ত কোচবিহারের রাজাও চেষ্টা করেছিলেন স্বাধীন থাকতে, কিন্তু প্যাটেল সেখানের জনগণকে আন্দোলন করতে উৎসাহিত করেছিলেন, ফলে যা হওয়ার তাই হয়েছিল। এমন আন্দোলন শুরু হলো যে শেষ পর্যন্ত ভারতের অন্তর্ভুক্ত হতে বাধ্য হয়েছিলেন ত্রিবাঙ্কুর আর কুচবিহারের রাজারা। তবে হায়দ্রাবাদ কিন্তু নিজামের খুনি বাহিনী আর কাসিম রাজভির হাতে গড়া রাজাকারদের অত্যাচার অতিষ্ঠ ছিল। এর আগেই বলেছি কিভাবে প্যাটেল অপারেশন পোলো ঘোষণা করেছিলেন। হায়দ্রাবাদ ছিল ভারতের বড় রাজ্য, এটা পুরোপুরি ভারতীয় ভূখণ্ড বেষ্টিত। পাকিস্তানের উস্কানিতে তার সৈন্যবাহিনীর শক্তি বৃদ্ধি করতে থাকেন, কিন্তু সর্দার প্যাটেল সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। প্যাটেল জানতেন পরিস্থিতির জন্য একটু অপেক্ষা করা উচিত, কারণ নেহেরু তখন অনেক ব্রিটিশ আমলার উস্কানিতে দেশের অভ্যন্তরীণ সমস্যাকে টেনে ইউনাইটেড নেশনে নিয়ে যেতে চাইছিলেন। প্যাটেল বুঝতে পারছিলেন যে এর ফল হবে মারাত্মক। ব্রিটেন আর আমেরিকা ভারতের অভ্যন্তরে এই ঝামেলাগুলোর সুযোগ নিয়েই পদে পদে ভারতকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এর ফলে ভারতের সার্বভৌমত্ব চিরদিন প্রশ্নের মুখে পড়ে থাকবে। তাই প্যাটেল মেজর JN চৌধুরীকে তৈরি থাকতে বলেছিলেন হায়দ্রাবাদ আক্রমণের জন্য। কিছুতেই হায়দ্রাবাদের মানুষকে পাকিস্তান আর কাসিম রেজভির রাজাকারদের হাতে তুলে দিতে তিনি রাজি ছিলেন না। হায়দ্রাবাদের নিজামকে ব্রিটিশরা হিজ এক্সাল্টেড হাইনেস উপাধি দিয়েছিল এবং দুটি বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ যুদ্ধ ফান্ডে নিজাম প্রচুর অর্থ দান করেছিলেন। প্যাটেলের প্রচেষ্টায় পরিপূরক হিসেবে মাউন্টব্যাটেন ভারতীয় রাজপুত্র এবং নবাবদের নিঃশর্তভাবে ভারতীয় ইউনিয়নে যোগদানের জন্য রাজি করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। হায়দ্রাবাদের ক্ষেত্রে তিনি যোগদান করাতে চাননি এবং নিজামের সরকার এবং ভারতের মধ্যে একটি চুক্তি করাতে চেয়েছিলেন। 1948 সালের জুন মাসে মাউন্টব্যাটেন চুক্তির আয়োজন করেন, যার মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের অধীনে একটি স্বায়ত্তশাসিত অধিরাজ্যের মর্যাদা লাভ করবে। এই চুক্তি কেবল নিজামকে রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে অব্যাহত রাখার অনুমতি দেয়নি, বরং নির্বাচনের সাথে সাথে গণভোটেরও আহ্বান জানায়। প্যাটেল যখন এটি দেখেন তখন তিনি মাউন্টব্যাটেনকে জিজ্ঞাসা করেন যে এই চুক্তিটি তার কাছে আদৌ অর্থবহ কিনা। মাউন্টব্যাটেন বলেন যে হ্যাঁ। এরপর প্যাটেল এতে স্বাক্ষর করেন, কিন্তু যখন এটি নিজামের কাছে উপস্থাপন করা হয় তখন তিনি প্রত্যাখ্যান করেন। মাউন্টব্যাটেন দুঃখিত হয়ে ভারত ত্যাগ করেন, কারণ তিনি নিজাম এবং ভারত সরকারকে চুক্তিতে সম্মত করতে পারেননি। এই ঘটনাটি মাউন্টব্যাটেনের প্যাটেলের প্রতি অকৃত্রিম শ্রদ্ধার পরিচয় দেয় এবং একই সাথে তার দৃঢ় বিশ্বাস ছিল যে নিজাম তার রাজ্যের ইসলামপন্থীদের প্রভাবে একমত হবেন না এবং কেবল সামরিক পদক্ষেপই সমস্যার সমাধান করবে। রাজাকার বা রাজাকারদের সমর্থনে হায়দ্রাবাদের শাসক গোষ্ঠী তখন জঙ্গি মেজাজে ছিল। হায়দ্রাবাদের আধিপত্য বিস্তারকারী কাসিম রাজভি স্পষ্টভাবে বলেছিলেন যে ভারতীয় ডোমিনিয়ন যদি হায়দ্রাবাদে আসে তবে তারা 1.5 কোটি হিন্দুর হার এবং ছাই ছাড়া আর কিছুই পাবে না। ভিপি মেনন তার বইয়ে লিখেছিলেন, প্যাটেল জওহরলাল নেহরুকে সামরিক পদক্ষেপ নিতে রাজি করান। 1948 সালের 14 সেপ্টেম্বর ভোরে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদ রাজ্যে প্রবেশ করার কথা ছিল। তার জন্য ধন্যবাদ, হায়দ্রাবাদ আরেকটি কাশ্মীরে পরিণত হয়নি। 1948 সালে একটা বক্তৃতায় প্যাটেল স্পষ্ট স্বাধীনতার স্বপ্নে মশগুল থাকা রাজ্যগুলোকে হুমকির সুরে বলেছিলেন, আমরা একটি জাতি গঠন করছি এবং আমরা এক জাতির ভিত্তি স্থাপন করছি এবং যারা আবার বিভক্ত হয়ে বিশৃঙ্খলার বীজ বপন করতে পছন্দ করে তাদের এখানে কোনো স্থান নেই, কোনো আবাসন নেই এবং আমি স্পষ্টভাবে সেটা বলতে চাই। জুনাগড়ের গল্পটা ছিল অন্যরকম। এখানেও কিন্তু প্যাটেল দিয়েছিলেন একটি মাস্টার স্ট্রোক। 85% হিন্দু এবং 15% মুসলিম ও অন্যান্য জনসংখ্যার জুনাগড় রাজ্যটা ছিল একটা মুসলিম নবাবের অধীনে। 1947 সালের 15ই আগস্ট নবাব তার রাজ্যকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করেন। জনগণও প্রতিবাদের মাধ্যমে এর প্রতিক্রিয়া জানায়। প্যাটেল পাকিস্তানে যোগদানের স্বীকৃতি বাতিল করতে এবং গণভোট আয়োজন করতে বলেন। প্রাক্তন রাজকীয় রাজ্য জুনাগড়ের জনপ্রিয় নেতা সমল দাস গান্ধী একটি নির্বাসিত সরকার গঠন করেন। এরপর জুনাগড় তার সমস্ত স্থূল সীমান্তে ভারত দ্বারা বেষ্টিত ছিল এবং জটিল পরিস্থিতির ফলে ভারতের সাথে সমস্ত বাণিজ্য স্থগিত হয়ে যায়।
এবং রাজ্য সরকার আর্থিক সংকটের মুখোমুখি হয়। একটা অস্থায়ী সরকার গঠিত হয় এবং 1948 সালের 20 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 99.95% জনগণ ভারতে যোগদানের পক্ষে ভোট দেন। প্যাটেল, KM মুন্সি এবং NV গাডগিল ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় রাজ্যের শান্তি প্রতিষ্ঠার নির্দেশ দেওয়ার জন্য 1947 সালের 12 নভেম্বর জুনাগড় সফর করেন এবং একই সাথে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আহ্বান জানান। তবে সবথেকে বিপদে পড়তে হয়েছিল কাশ্মীরকে নিয়ে। ভারত বা পাকিস্তানের যে কোনো একটি রাষ্ট্রে যোগদানের আহ্বান জানানো হয়েছিল। কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লাহ ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে জনমত গঠন করেছিলেন। ভারত কাশ্মীরের গণভোটের প্রস্তাব দিলে পাকিস্তান তার বিরোধিতা করে। এই অবস্থায় মহারাজা হরি সিং কাশ্মীরের স্বাধীন অস্তিত্ব রক্ষার চেষ্টা করতে শুরু করলে ভারত এবং পাকিস্তান দুই রাষ্ট্রই কাশ্মীরকে নিজেদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করার চেষ্টা করে। পাক সেনাবাহিনীর পরোক্ষ মদতে পাঠান উপজাতি এবং পাক সেনাদল 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর কাশ্মীরের রাজধানী শ্রীনগর দখলের অগ্রসর হয়। পাক সেনাবাহিনী এবং পাক মদতপুষ্ট হানাদাররা সেখানে ব্যাপক হত্যালীলা, লুণ্ঠন ও নির্যাতন শুরু করে। এতে বিপর্যস্ত হয়ে মহারাজা হরি সিং ভারত সরকারের কাছে সামরিক সাহায্য চাইলে ভারত সরকার জানিয়ে দেয় যে মহারাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করলে তবেই ভারত সরকার কাশ্মীরে সেনাবাহিনী পাঠাবে। এদিকে পাক সেনাবাহিনী কাশ্মীরের বিভিন্ন স্থান দ্রুত দখল করতে শুরু করলে মহারাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন। অনেক টালবাহানার পরের দিন ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে অভিযান শুরু করে এবং পাক হানাদারদের বিতাড়িত করে এবং কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করা হয়। ভারতের অধীনে শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে এক আপৎকালীন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কাশ্মীর দখলের উদ্দেশ্যে পাকিস্তান সুপরিকল্পিতভাবে সীমান্তবর্তী উপজাতিভুক্ত হানাদারদের ছদ্মবেশে পাক সেনাবাহিনীকে কাশ্মীরে ঢুকিয়ে আক্রমণ চালালে ভারত পাক যুদ্ধ বেঁধে গিয়েছিল। এখানেই নেহেরু করেছিলেন একটি মারাত্মক ভুল, যার মাসুল আজকেও আমাদের গুনতে হচ্ছে। কারণ প্যাটেলকে না জানিয়ে তিনি বান্ধবী লেডি মাউন্টব্যাটেনের প্রভাবে ভারত পাক সংঘর্ষ বন্ধের জন্য লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে 1948 সালের 1 জানুয়ারি ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে কাশ্মীরে পাকিস্তানি হস্তক্ষেপ বন্ধের আদেশ দেওয়ার জন্য ভারত জাতিপুঞ্জকে অনুরোধ জানিয়েছিল। জাতিপুঞ্জের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘটলেও জম্মু কাশ্মীরের এক অংশ পাকিস্তানের দখলেই থেকে যায়। পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নাম দিয়ে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে। কাশ্মীর সমস্যার সমাধানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের ভূমিকা আজও অত্যন্ত হতাশাজনক রয়ে গিয়েছে। কাশ্মীর না পাওয়ার হতাশা থেকে পাকিস্তান আজও ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই ছিল ভারতের প্রিন্সলি স্টেটগুলোর ভারতের অন্তর্ভুক্ত হওয়ার কাহিনী। এর মধ্যে বহু ঘটনা এমন ছিল যার রেশ আজকেও চলছে। আবার কোনো কোনো রাজ্য আজকে ভারতের সম্পদ। তবে সেদিন প্যাটেলের দৃঢ়তার খুব দরকার ছিল একটা শক্তিশালী দেশ গঠনের জন্য, না হলে হয়তো অনেক রাজ্যই আজ কাশ্মীর হয়ে যেত। আই এম বোসের এই ভিডিও কেমন লাগলো, এই বিশ্লেষণ কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। আই এম বোসের এই যে ভিডিওর কমেন্ট বক্স, সেখানে প্লিজ কমেন্ট করে জানান আপনাদের মতামত। কমেন্ট করতে করতেই সঙ্গে সঙ্গে লাইকটা করতেও ভুলবেন না। আর হ্যাঁ, একটা কথা বলি, এই চ্যানেল আপনাদের জন্য। অনেক বিশ্লেষণ তুলে আনি, অনেক রিসার্চ তুলে আনি। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন না, আমাদের ভালো লাগবে। তাহলে আজকে ছোট্ট একটা অনুরোধ রইল, এই যে সাবস্ক্রাইবের আমি লিঙ্কটা দিলাম, নিচে দেখবেন ঠিক এরকমই একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে। একদিনে আপনারা জেনে গিয়েছেন, তো প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। এখানে শেষ করছি আপাতত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। জয় হিন্দ।